কূটনৈতিক সম্পর্কের দিকে একটু যেতে চাই। বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিবেশী দেশ হিসেবে আমি একটু ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের কাছে একটু ইতিহাসের আলোকেই জানতে চাই যে কেমন ছিল বিএনপির আমলেও, যদি আমি বলি আওয়ামী লীগের আমল তো আমরা জানি যে কেমন ছিল। তারপর আপনার কাছে আমি একটু ইতিহাসের আলোকে জানতে চাই 1971 সাল পরবর্তী থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, কূটনৈতিক বিশ্লেষণ। জি জি কূটনৈতিক বিশ্লেষণটা তো অনেক গভীর এবং অনেক লম্বা, কিন্তু আমি তার আগের প্রশ্নটাতে মাত্র 20 সেকেন্ড যদি একটু বলি যে বাংলাদেশের কেউ কেউ যে বলছে যে আমরা মানে সংখ্যালঘুদেরকে পূর্ণ নিশ্চয়তা দিব, এগুলি কিন্তু ওরা আগ বাড়ান দিয়ে বলেনি। ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের দেশে যে এত কিছু হচ্ছে, তাহলে তোমরা কি তাদেরকে নিরাপত্তা দিবা না? তোমাদের কাছে কি হিন্দুরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন? তার ফলশ্রুতিতে তো উত্তরগুলি দিতেই হয়। আমার ধারণা বাংলাদেশের যে বর্তমান সরকারের অনেকেই ওই প্রেক্ষিতে কথাগুলো তারা বলেছে, তার আগ বাড়ান দিয়ে গিয়ে বলেনি যে আমাদের দেশে আমরা, যেহেতু এরকম একটা পরিস্থিতি উদ্ভূত হয়েছে তখন কিন্তু জিনিসটাকে অ্যাড্রেস করা প্রয়োজন হয়ে পড়ে, তাই না? এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমাদের মানে ভারত একটা বড় দেশ হিসাবে সবসময় তাদের দায়িত্বটা একটু বেশি, যে যারা ছোট প্রতিবেশী তাদেরকে তাদের আচরণের মাধ্যমে আশ্বস্ত করা, তাই না? আমরা তো আমাদের দিক থেকে করবো, আমি মনে করি করা উচিত। মানে ডক্টর শাহজাহান মাহমুদ যেভাবে বলেছেন, আমি ওনার সাথে 100% একমত। আমি ওনার সাথে দ্বিমত হয়ে কিন্তু কথাগুলো বলছি না। আমি বলছি রিয়েক্টিভ ওয়েতে অনেকে বলেছে, যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের দেশে কেন হিন্দুরা ইয়ে না, মানে নিরাপদ না, তার ফলশ্রুতিতে উত্তরগুলি তাদের দিতে হয়েছে। কিন্তু ভারতের কিন্তু এখানে ভূমিকাটা অনেক বড়। তারা যদি আশ্বস্ত করে যে তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার তোমরা যেভাবে খুশি তোমরা চালাতেই পারো, আমরা রাষ্ট্রীয়ভাবে দেখবো যে তোমাদের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে ভালো থাকে। দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশ্নটাতে আসে, আপনি যেটা বললেন ঐতিহাসিকভাবে তো বলার, জি বলবেন কি? সম্পর্কের আগে আমার একটু আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা আছে। এটা আমার নিজে থেকে একটু জানার ইচ্ছা আছে, কারণ আমার ফ্রেন্ড সার্কেল কিংবা আমি বড় হয়েছে আপনি যে শহরে, আমি সেই শহরে ময়মনসিংহ শহরে একদম হিন্দু মুসলিম একসাথে বড় হয়েছি। আমি ছোটবেলায় বুঝতেই পারিনি যে দুর্গাপূজাটা এটি অন্য কারো, অন্য কোনো ধর্মের, এভাবেই কিন্তু বড় হওয়া। আর সেই জায়গাটি থেকে আমি একটু জানতে চাই যে আপনার একটি শব্দের আপত্তি থেকে আমার প্রশ্নটি করতে হচ্ছে যে সংখ্যালঘু সবাই সুবিধা পায়নি আগের আমল থেকে, আওয়ামী লীগের আমল থেকে। তারপরও কেন একটি দলের প্রতি তারা আমি বলবো আস্থার জায়গা কিংবা তারা একটু স্বস্তি বোধ করে, এটি অন্য দলগুলো কেন দিতে পারেনি? কারণ এটি তো সবাই সুবিধা পায়নি। সংখ্যালঘু সম্প্রদায় আপনি যেমনটি বলছিলেন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুবিধা সবাই পায়নি, কিন্তু সাধারণ আপনি একজন সংখ্যালঘুর কাছেও যখন জানতে চাইবেন তারা আওয়ামী লীগের প্রতি আমি বলবো যে একটু আস্থার জায়গা, সেটি কেন, সেটি একটু আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। জি জি এটার কিভাবে দিবেন? অ্যাবসলিউটলি এটার ঐতিহাসিক প্রেক্ষিত রয়েছে। বাংলাদেশ আমাদের স্বাধীনতার যুদ্ধটাই হয়েছিল, আমাদের দেখুন আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাসটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি, কারণ ব্রিটিশরা আমাদেরকে ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভাগ করে চলে গেছে, তাই না? বাংলাদেশই একমাত্র ভূখণ্ড আমাদের সাবকন্টিনেন্টে যেখানে হচ্ছে সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, বিশেষ করে ধর্মনিরপেক্ষতাকে ভিত্তি ধরে নিয়ে আমরা যুদ্ধটা করেছি। আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে পাকিস্তান থেকে আলাদা হতে চাইনি। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশিদের থেকে ধর্মনিরপেক্ষ এতটা সাম্প্রদায়িক জনগোষ্ঠী আমার দৃষ্টিতে সাউথ এশিয়াতে খুবই কম রয়েছে। তো যেহেতু আমাদের যুদ্ধের শুরুটা, আমাদের দেশটাকে গঠন করার শুরুটাই ছিল অসাম্প্রদায়িকতার ভিত্তিতে, স্বাভাবিকভাবেই আমাদের যারা মাইনরিটি কথাটা আমার খুব পছন্দ না, তবু ধরে নিলাম সংখ্যালঘু যারা, তারা দেখেছে যে অসাম্প্রদায়িক দল ধর্মনিরপেক্ষতার চেতনায় উদ্বুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। ডেফিনেটলি এটাই হচ্ছে আমরা চাই, কারণ এখানে সবার সমান অধিকার থাকবে, এটাই চাই। কিন্তু আনফরচুনেটলি এই ধারাটা আওয়ামী লীগও ধরে রাখেনি শেষ পর্যন্ত, যেটা আমি বলছিলাম। এই জন্য আপনার প্রশ্নের উত্তর হলো কেন তারা ওইদিকে ঝুঁকে বেশি, ঐতিহাসিক কারণে ঝুঁকেছে, অন্য কোনো কারণে না। কারণ আসলে ওরা ধর্ম নিরপেক্ষতা তো আমাদের একেবারে 72 সনের সংবিধানেই ছিল, এটা একটা। আর একটু যদি 100% লোকে আবার আওয়ামী লীগকে সমর্থন করে এমনও না। আমরা জন্মগতভাবে ছোটকাল থেকে আপনার মতোই প্রচুর মানে হিন্দু পরিবারের সাথে আমরা বড় হয়েছি, কাল নাই বললাম, এখনো আমাদের বেস্ট ফ্রেন্ডসরা হিন্দু, সেটা আমি নাই বললাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু বাম রাজনীতিতে জড়িত,
বাম রাজনীতির সাথে তারা ডিসপ্রপোর্শনেটলি জড়িত। সেইটা পশ্চিমবাংলাতেও দেখুন বাম রাজনীতি ছিল 34 বছর, তাই না? সেই প্রেক্ষিতে মানে ঢালাওভাবে একটা জাতিগোষ্ঠীকে বলে ফেলা সবাই আওয়ামী লীগ করে, এটা ওদের প্রতি অন্যায় করা হবে। তবে এই কারণেই হচ্ছে আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা। কারণ যেটা বললাম, বাম রাজনীতি যারা করে তারা কিন্তু সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক দুনিয়াতে, কিন্তু তারা যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, সুতরাং তাদের বেস্ট অল্টারনেটিভ হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে আপনার প্রশ্নটার আমার উত্তর আর কি। আর যেটা বললেন যে দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গাটি একটু জানতে চাই। যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটা হচ্ছে 72 সনে তো খুবই ভালো ছিল। যেটা আমি আপনাকে বললাম যে 71-এর মুক্তিযুদ্ধের সময় আমি ছোটও ছিলাম না, হাই স্কুলে পড়তাম, আমরা সব মনে আছে। সুতরাং তখন দেখুন, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের ভূমিকা তো অনস্বীকার্য, আমরা সবাই জানি জিনিসটা। শুধু যে তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, ট্রেনিং দিয়েছে সেটাই নাই, তারা আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে। 4000-এর মতো ভারতীয় সোলজার আমাদের দেশে প্রাণ ত্যাগ করেছে, সুতরাং তাদের প্রতি সম্মান তো আমাদের জানাতেই হবে। সেটা কিন্তু এই ধারাবাহিকতাটা ধরে রাখা, এত যে স্বর্ণযুগের একটা উৎপত্তি হলো ভারত বাংলাদেশ সম্পর্কে, এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু দুই পক্ষেরই ছিল। এই কিন্তু দুই পক্ষের থাকলেও ভারত বড় দেশ হিসেবে তাদের দায়িত্বটা একটু বেশি বলে আমি মনে করি। কারণ তাদের বড় হলে আপনাকে একটু ছাড় দিতে হয়, তাই না? আমরা যখন বড় ভাই হই, ছোট ভাইদেরকে আমরা ছাড় দিই, এটি আমাদের কালচারের নিয়ম। কিন্তু দেখুন 74 সনে যখন ফারাক্কা বাঁধের জন্য শেখ মুজিবের কাছ থেকে 10 দিনের জন্য পানি সরানোর জন্য পারমিশন নিল ইন্দিরা গান্ধী, সেই 10 দিন কিন্তু তারা অনার করেনি। সেই 10 দিনটা কিন্তু অনন্তকাল ধরে হয়ে গেল। এই যে অবিশ্বাসটা শুরু হলো, এই যে চিড় ধরলো আমাদের সম্পর্কে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যার জন্য মৌলানা ভাসানীর নেতৃত্বে 76-এ গিয়ে ফারাক্কার মুখী আন্দোলনও হয়েছিল, তাই না? তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন নিহত হয়ে যান, তারপরে তো পুরোপুরি অবস্থাটা পাল্টে যায়, আমরা জানি সবাই। এর পরবর্তীতে যে 21 বছর যারা শাসন করেছে, তাদের একটা পাল্টা নেগেটিভ তৈরি করা দরকার ছিল। আওয়ামী লীগের নেগেটিভ যেহেতু অসাম্প্রদায়িক এবং কিছুটা ভারত গেসা দল হিসাবে আওয়ামী লীগ পরিচিত বাংলাদেশে, তাহলে ভোট ব্যাংকটা তৈরি করতে হলে আপনাকে কিছুটা ভারত বিরোধিতা তো করতে হবে। তারপরে যারা এসছে ভোট ব্যাংকের খাতিরেই, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারা যতটা না অন্তরে ভারত বিরোধী, কিন্তু একটা ভোট ব্যাংকের খোঁজ করতে হবে। তাহলে ভারত বিরোধিতার কারণে গিয়ে ভারত বিরোধিতা করে তারা একটা ভোট ব্যাংক তৈরি করেছে এখানে। সেইভাবে স্বাভাবিকভাবেই হিন্দুরা তখন এখানে কমফোর্টেবল ফিল করেনি তাদের সাথে একজন নেই সেমন না। যেমন নাম যদি নামে দামে বলি, বিএনপিতে গয়েশ্বর রায় আছে, নিতিন রায় চৌধুরী আছে, তারপর নিপুণ রায় চৌধুরী আছে, মানে ওদের টপ লেভেলেও হিন্দু নেতা কর্মীরা রয়েছে। তারপরেও আওয়ামী লীগের সাথে তুলনা হয় না, ঠিক না? মানে যে হিন্দুদের সমর্থনের প্রশ্নে বলছি। তারপরে কূটনৈতিক সম্পর্কটা কেমন দাঁড়ালো, এমনকি শেখ হাসিনার আমলে গত যে মানে 16 বছরের শাসন, সেইখানে গিয়ে 96 সনে শেখ হাসিনা আসার পরে কিন্তু অনেকগুলো ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষীয় যে বিরোধের জায়গা, সেগুলি তিনি সার্থকভাবে সাফল্যমণ্ডিতভাবে মীমাংসা করতে পেরেছে। যেমন সমুদ্র সীমানা, তারপরে হচ্ছে আমাদের যে গুচ্ছগ্রামগুলি আর কি, হ্যাঁ, যে এনক্লেভগুলি বাংলাদেশের দহগ্রাম, আঙ্গুরপোতা, এগুলি, এই সীমানাগুলি মীমাংসা করতে পেরেছে। গঙ্গা নদীর পানি বন্টনের ব্যাপারে একটা চুক্তি করতে পেরেছে দীর্ঘমেয়াদী 30 বছর। এগুলি তাদের অ্যাবসলিউটলি সাফল্য। কিন্তু এই সাফল্যটা তারা সেইভাবে পরবর্তীতে ধরে রাখতে পারেনি। কারণ আমরা যারা এই জিনিসগুলি স্টাডি করি, দেখা গেল কাগজে কলমে গঙ্গা চুক্তি রয়েছে, কিন্তু বাংলাদেশ সে অর্থে কখনোই গঙ্গার মানে ন্যায্য হিসাব পায়নি। তার বাইরে গিয়ে দেখুন আমাদের দেশে যে সীমান্ত হত্যা কখনোই একটা প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্রের জন্য এটা হত্যার কারণ হতে পারে না। আমি মেনে নিলাম বাংলাদেশি লোকেরা ভারতে ঢুকে যাচ্ছে, কেউ ঢুকলে পরে তাদেরকে আপনি অ্যারেস্ট করতে পারেন, তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে পারেন, আজীবন জেলে ঢুকিয়ে রাখতে পারেন। মানবিক কারণে একটা লোক যখন একটা সীমানা অতিক্রম করে, তাহলে আমাদের যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে যে মিলিয়নস অফ মানুষ ঢুকে পড়ছে, তাহলে তো ওরা এখানে পাখির মতো গুলি করে মারতে পারতো, তাই না? আমেরিকা সেটা তো ওরা করে না, দুনিয়াতে এটা করা হয় না। তারপরে কাজটা ভারত চালু রেখেছে, সীমান্ত হত্যা। তারপর আমাদের যে তিস্তার যে এত বড় একটা ইস্যু, সেটা 2011 থেকে এই সীমান্ত ইস্যুটা, যে তিস্তা নদীর পানি বন্টনটাকে মীমাংসা করা গেল না। তার বাইরে গিয়ে অভিন্ন 54টা নদী রয়েছে। কিন্তু এর বিনিময়ে শেখ হাসিনা যখন তার ক্ষমতায় থাকার জন্য অনেক কম্প্রোমাইজ তিনি করেছেন, এই কথাটা তিনি নিজেও স্বীকার করেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত কখনো ভুলবে না, এটা তার নিজের মুখের কথা।
এবং ভারতীয় সাংবাদিকরাও জানে যে বাংলাদেশকে তারা একতরফাভাবে এক্সপ্লয়েট করে গেছে ভারত। হ্যাঁ, বিনিময়ে তারা তেমন কিছু আমাদেরকে দেয় নাই। যেমন আমাদের পোর্ট ইউজ করে আমাদের দেশের ভিতর দিয়ে তারা সেভেন সিস্টার্সে যাতায়াতের পারমিশন শেখ হাসিনার সময়ে ছিল, সেই জন্য আমরা সেই অর্থে ট্যারিফও পেতাম না। অর্থাৎ সম্পর্কটা ছিল খুবই অসম ভারতের সাথে। এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলে পরে যে গত 3টা ইলেকশন হলো, সেই ইলেকশনগুলোতে ভারত একটা গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, তাদের রয়ের অনেক এজেন্ট বাংলাদেশের ভিতরে ছিল। তারা নিশ্চয়ই জানতো দেশের ভিতরে মানুষ কত অসন্তুষ্ট হয়ে পড়ছে শেখ হাসিনার উপরে, যেহেতু তিনি যে মানে গণতন্ত্রকে চর্চা করছেন না এবং লুটপাট থেকে অপশাসন, এগুলি তো ব্যাপক হারে বাংলাদেশে চলছে। এটা ভারত জানতো না যদি আপনি বলেন, তাহলে আমি বলবো তাহলে তো তাদের গোয়েন্দা বিভাগ সবকিছু ফেল করেছে। এগুলি জানার পরেও তারা কোনো শেখ হাসিনাকে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে কিছুটা হলেও তারা ওয়ার্ন করলো না যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা তোমাদের পাশে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। এটা তারা করলো না, বরং শেখ হাসিনার অপশাসনের কারণে মানুষ যখন অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে দিল, তখন ভারতের উচিত ছিল জাস্ট নীরব ভূমিকা পালন করে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা আগের মতোই চালিয়ে যাওয়া। আর আপনি যেটা বলছেন যে কূটনীতির তো কোনো বিকল্প নেই। আর বাংলাদেশ কিন্তু চেষ্টা করেছে, যেমন প্রফেসর ইউনূস ক্ষমতা আসার পরপরই জাতিসংঘে যুক্তরাষ্ট্রে যখন এসেছিল তখন নরেন্দ্র মোদীর কাছে সাথে যাতে দেখা করা যায় তিনি আবেদন করেছিলেন। এবং আপনি ভালো নিশ্চয়ই জানেন যে গত 4 মাসের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে অনেকবার আবেদন করা হয়েছে ভারতের কাছে যাতে নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর ইউনূস দেখা করতে পারেন। সেই আবেদনটা তারা নাকচ করে দিয়েছে, তাই না? তাই সেইভাবে বাংলাদেশের উদ্যোগের কমতি ছিল আমার মনে হয় না, কিন্তু ভারত এখানে শীতল একটা সম্পর্ক দেখিয়ে যাচ্ছে। হয়তোবা তারা জিনিসটা মেনেই নিতে পারছে না যে আমরা যে সরকারকে এতটা পছন্দ করি তারা এইভাবে এই দেশ থেকে মানে পালিয়ে চলে যেতে হবে, এটা ভারত আসলে সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না। এটা তাদের কাছে এটা এখনো শকিং আর কি, আমার কাছে মনে হয়। এইসব কারণে কূটনৈতিক সম্পর্কটা এখন মোরল লেস তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। শেষ হয়ে গিয়েছে আমি বলবো না, এখন অনেক সুযোগ রয়েছে। আপনি জানেন যে আগামী 2 দিন পরেই ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি আসবেন বাংলাদেশে। আমরা আশা করছি যে এখানে আলোচনার মাধ্যমে এই যে উত্তাপ সেটা অনেক কমিয়ে আনবে, এর কোনো বিকল্প নেই। সেজান মাহমুদ, পরিণতি কি হতে পারে ভারত বাংলাদেশের যে আমি বলবো তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যে অশ্রদ্ধা অসম্মান, সেই জায়গাটি থেকে আসলে পরিণতি তো শুধু কূটনৈতিক না, সব জায়গাটিতেই প্রভাব ফেলে। পরিণতির ভয়াবহতা আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় ভিডিওটা ফ্রিজ হয়ে গেল, আমি জানি না এটা কিভাবে। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমি বলে যাচ্ছি না, ডক্টর খালেকুজ্জামান অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং এটার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কোনটা ভালো দিক মন্দ দিক, আমি অনেক বিষয়ে এখানে সহমত পোষণ করি। সেটা হলো যে ভারত অনেক বড় রাষ্ট্র, অনেক বড় গণতন্ত্র, তাদের আসলে দায়িত্ব বেশি। অনেকটা প্রতিবেশী, হ্যাঁ, ছোট ভাইয়ের প্রতি যেরকম সেটা হওয়া উচিত আমরা মনে করি, এবং সেটা আমরা আশাও করব যে তারা সেই দৃষ্টিকোণ থেকে দেখে বাংলাদেশ যাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে সামনে আগাতে পারে এটা আমরা কামনা করব এবং আমি সেটাও আশা করি। পরিণতিটা এভাবে আমি বলি যে ঠিক আছে, এই মাঝখানের একটা সময় তো অবিশ্বাস তৈরি হয়েছিল, সেটা আরো বড় প্রেক্ষাপটগুলো আছে যে খালেকুজ্জামান ভাই যেরকম বললেন আওয়ামী লীগের কতগুলো চুক্তির কথা, একই সঙ্গে আমাদের বিরোধী দিকের কতগুলো ঘটনাও কিন্তু ভারতকে শঙ্কিত করে অথবা চিন্তিত করে, এটাও আমাদের বলতে হবে, বলা উচিত। কারণ আমি যেটা প্রথমেই বললাম যে কেউ প্রথমেই এসে যদি সেভেন সিস্টার্স এর অস্থিতিশীলতা নিয়ে কমেন্ট করেন, আমি যদি ভারতীয় পক্ষে কূটনীতিক হই আমি কিন্তু এটা খুব সহজে নেব না, এবং আমি এটা নিয়ে পত্রপত্রিকায় তখন লিখেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও, যে এই কাজটি আমাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো হলো কিনা। দ্বিতীয় হলো যে লক্ষ্য করে দেখেন যে একই সঙ্গে কিন্তু আমরা যত ওই সময়ে ধরুন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় থাকুক না কেন, যে সমস্ত ঘটনাগুলো ভারতকে
চিন্তিত করতে পারে, 10 ট্রাক অস্ত্র পাওয়া থেকে শুরু করে ধরুন ত্রিপুরা বা অন্যান্য বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলের সাথে এক ধরনের সম্পর্ক, এগুলো কিন্তু কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে বা অ্যাটলিস্ট মানে সেখানে ভারসাম্যহীনতা তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়। এগুলোর দিকেও নজর দিতে হবে। যদি এখন ভারত উদ্যোগ নিয়ে থাকে, তার কোনো একজন প্রতিনিধি বাংলাদেশে আসে এবং তাদের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও আলোচনা করে এই অবিশ্বাসগুলো দূর করতে পারে, তাহলে আমরা ধীরে ধীরে কূটনৈতিক সম্পর্ক দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ বা অন্তত পক্ষে যে বৈরিতা না, মানে আমি শত্রুতা করব না, মানে বন্ধুত্ব না থাকলেও মানুষ চুপ থেকে সেটা রক্ষা করতে পারে, এরকম একটা স্থিতিশীল কূটনৈতিক সম্পর্কের দিকে যাওয়া খুব জরুরি। আর এটা যদি যেতে আমরা ব্যর্থ হই, সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক বা অন্য অস্থিতিশীলতার মাধ্যমেই হোক না কেন, সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর হবে না। এবং আমি মনে করি ভারতের জন্য আমরা খুব বেশি অকল্যাণ করতে পারবো কিনা জানি না, আমি মনে করি বাংলাদেশের জন্য কল্যাণকর যেটা, সেটাই আমাদের মনোযোগ দেওয়া উচিত। সুতরাং কূটনৈতিক সম্পর্কের কোনো বিকল্প নেই এবং সে উদ্যোগের পাশাপাশি আমাদেরও বোধহয় খুব সততার সাথে এই কথাটা আমি জোর দেব যে শুধু পলিটিক্যাল রেটরিক না, ভোট ব্যাংকের জন্য না, বা মানুষের নিরাপত্তা দেয়া, সমস্ত সংখ্যালঘু শব্দটা সবাই খারাপ ভাবে, আমি ভাবি না, এটা গাণিতিক একটি সম্পর্ক। আমি সংখ্যালঘু বাংলাদেশে, কারণ আমি যেভাবে বিশ্বাস করি, যেরকম কি বলবো, মানুষের ধর্ম নিরপেক্ষ এবং সকল বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে, এমনকি যারা বিশ্বাস করবে না তাদেরকেও সমান অধিকার দেয়, এইভাবে আমি বিশ্বাস করি। আমিও একজন সংখ্যালঘু বাংলাদেশে। তার সকল মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করার জন্য শুধু রেটরিক্যাল কথা না, পলিটিক্যাল কথা না, ভোট ব্যাংক না, সততার সাথেই যে হ্যাঁ আমরা একটা অন্য ধরনের রাজনীতির দিকে বাংলাদেশকে কেন নেই না, অন্য ধরনের রাজনীতি যেখানে রাজনৈতিক নেতাদের প্রতি বিশ্বাস থাকবে, যেখানে প্রতিবেশী রাষ্ট্ররাও বিশ্বাস করবে যে হ্যাঁ এই রাষ্ট্রটি একটা উন্নতির দিকে, গণতান্ত্রিক পদ্ধতির দিকে আগাচ্ছে, আমরা তাদেরকে বন্ধু মনে করি এবং সহযোগিতা করি। এটাই হোক আমাদের সামনে। ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই আগের বিষয়বস্তুর আলোকে। আপনি যেভাবে ভাবছেন, আপনি যেভাবে চিন্তা করছেন যে দুই দেশের সম্পর্কটি স্বাভাবিক করা, বাংলাদেশ থেকেও চেষ্টা করা হচ্ছে, ভারত থেকেও চেষ্টা করা হচ্ছে, আমি একমত, পুরোপুরি একমত আপনার সাথে। যেহেতু আমি আইএলটিএস স্টুডেন্ট ছিলাম, আমি জানি যে এভাবে কূটনৈতিক সম্পর্কগুলো আলোচনা, দ্বিপক্ষীয় বৈঠক, সেটি স্বাভাবিকতা ভাবে মেনে নেওয়া হয়। কিন্তু সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই, বর্তমান যারা ক্ষমতায় আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি তারা কি চান, নাকি তারা বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বর্তমান সময়ে যদি তাদের ক্ষমতায় টিকে থাকতে হয় কিংবা বিএনপির ক্ষমতায় আসতে হয়, এই ভারত বিদ্বেষী মনোভাবকে কাজে লাগিয়েই আসতে হবে তাদের। এটি হচ্ছে এখন সবচেয়ে বড় ভোটের অন্যতম হাতিয়ার। তো সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে ভারতের সাথে এই মুহূর্তে ক্ষমতা জায়গাটিতে থেকে ভারতের সাথে সম্পর্কের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করবেন কিনা? জি, এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনি করেছেন। এই জন্য যে ভারত বিরোধিতা করেও কিন্তু এই যে আমি যে প্রথমে বলেছিলাম যে বিএনপি এই জাতীয় দলগুলো ভারত বিরোধিতাটাকে পুঁজি করে এক ধরনের নতুন ধরনের ভোট ব্যাংক তারা তৈরি করেছিল। এখন এটা আমাদের নিজের স্বার্থে আসলে ভারতের সাথে খুব মানে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। এবং দেখুন যে আমাদের অর্থনৈতিক দিকটাতেও আমাদের দুই দেশে লাভবান হয়। যদি কিছু তথ্য দেই আপনাকে, আপনি নিশ্চয়ই জানেন হয়তোবা, ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড আর কি, যে বাণিজ্য, সেটার পরিমাণ হচ্ছে রাফলি হচ্ছে আপনার $12 বিলিয়ন মতো প্রতি বছর। $12 বিলিয়ন মধ্যে প্রায় $10 বিলিয়ন হচ্ছে ভারত আমাদের দেশে পাঠায়, অর্থাৎ আমরা ভারত থেকে কিনে আনি। আমরা মানে $10 বিলিয়ন পণ্য আমরা ভারত থেকে পাই প্রতি বছর কিনে। বাংলাদেশ পক্ষান্তরে $2 বিলিয়ন জিনিস ভারতে পাঠায় আর কি। তো এখানে পার্থক্যটা অনেক বেশি, কিন্তু দেখুন 10 বিলিয়ন ডলারের যে পণ্য, সেটা ভারত থেকে না এনে যদি আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হয়, আমি নিশ্চিত যে এটা $10 বিলিয়ন কেনা যাবে না, এটা হয়তো $15 বিলিয়ন লাগবে যে কোনো দেশ থেকে কিনতে হলে। তাহলে এটা আমাদের লস হবে। যদি ভারতের সাথে আমাদের বাণিজ্যটা নষ্ট হয়ে যায়, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে,
কারণ হচ্ছে এখানে $10 বিলিয়ন যে পরিমাণ পণ্য আমরা ভারত থেকে পাই, এই জিনিসগুলো কিনতে হলে থাইল্যান্ড থেকে, পাকিস্তান থেকে কিনতে হলে আমাদের $15 বিলিয়ন লাগবে। $5 বিলিয়ন আমাদের এখানে ক্ষতি হয়ে গেল। $2 বিলিয়ন পণ্য যে আমরা ভারতে পাঠাই সেটা ভারত নিবে না, ভারতের প্রচুর মার্কেট আছে, এখানে আরো $2 বিলিয়ন আমরা হেরে গেলাম। তাহলে গিয়ে 5-2-7 বিলিয়ন আমরা পিছিয়ে রইলাম। অন দ্য আদার হ্যান্ড ভারতেরও যে আমাদের উপর কোনো মানে আমাদেরকে একেবারে প্রয়োজন নেই এমনটিও না। কথাটার সত্যতা আমি জানি না, আমি গুগল করে দেখলাম, ভারত হচ্ছে বাংলাদেশ হচ্ছে ভারতের জন্য 4র্থ বৃহৎ রেমিটেন্স প্রদানকারী দেশ, এবং সেটার পরিমাণও হচ্ছে $10 বিলিয়ন প্রতি বছরে। এবং 500,000 মানুষ থেকে 1 মিলিয়ন মানুষ শেখ হাসিনার আমলে বাংলাদেশে ছিল। এখন এই $10 বিলিয়ন যদি ভারত বাংলাদেশ থেকে নিতে না পারে, এটা ভারতের লস। ভারতের জন্য হয়তো এটা খুব বড় অ্যামাউন্ট না 10 বিলিয়ন, ভারত বিশাল বড় রাষ্ট্র, তারপরে তো $10 বিলিয়ন কিন্তু অনেক সংসারকে ভারতেও সাহায্য করে। এই $10 বিলিয়ন ভারত হারাবে, তাই না? এই জন্য আমাদের সম্পর্কটা দ্বিপাক্ষীয়, এবং আমরা যেটা চাই, আমি যেটা মনে করি আন্তরিকভাবে, ভারত আমাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ, জাস্ট একটা হচ্ছে আমাদেরকে সম্মান দিয়ে, একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান দিয়ে আমাদের সাথে চলবে, আমরা তাদেরকে সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে, সম্পূর্ণ সম্মান দেখিয়ে চলবো। এটাই হওয়া উচিত হচ্ছে সম্পর্কটা। এখানে অসমতা, অন্যায্যতা থাকলে এই সম্পর্কটা কখনো হেলদি হয় না। এটা পার্সোনাল রিলেশনশিপ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে এরকম অসমতা কিছু কিছু আমাদের রিলেশনশিপে ছিল ভারতের সাথে, এগুলো থেকে সরে আসতে হবে। আপনি যেটা বললেন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কোনো কারণ আমি দেখি না, কারণ তারা তো রাজনৈতিক দল না, তাদের ভোটের প্রয়োজন নাই। আর বাইরে গিয়ে যদি আপনি দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কম্পোজিশনটা, যারা এই সরকারটাকে তৈরি করেছে, সেখানে প্রফেসর ইউনূস তিনি একজন মানে ওয়ার্ল্ড সিটিজেন, লিটারালি যাকে বলে, এই লোকটার পক্ষে কোনোদিনও সাম্প্রদায়িক হওয়া সম্ভব না, আমি মনে করি না, বিশ্বাসও করি না, তার কোনো আচরণ আমি দেখিও নি। তার মন্ত্রিসভাতে 5-6 জন লোক রয়েছে যাদেরকে আমি পার্সোনালি চিনি, মানে দূর থেকেই চিনি এমন না, তারা সবাই অধিকার কর্মী, তারা পরিবেশ নিয়ে কাজ করত, অধিকার কর্মী, পরিবেশ নিয়ে কাজ করতো। এই লোকগুলি কখনো সাম্প্রদায়িক হয় না, যারা অন্যের অধিকার চায়। আপনি যদি নামে দামে যান, আদিলুর রহমান অধিকার কর্মী, সৈয়দ রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে কাজ করে, শারমিন মুর্শিদ ব্রতি, এটা একটা অধিকার সংগঠন, তারপরে হচ্ছে যে ফরিদা আক্তার, তিনি একজন অধিকার কর্মী, তারপর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি একজন সজ্জন ব্যক্তি। এখানে 1 জন কিংবা 2 জন মানুষ মৌলবাদী যদি বাদ দেন, এই যে ধর্মমন্ত্রী বা এরকম, একটা লোক এখানে নেই যারা এখানে হচ্ছে আপনার আর কি মানে খুবই সাম্প্রদায়িক প্রকৃতির লোক, এটা আমার মনে হয় না কখনো। আর ডক্টর শাহজাহান মাহমুদের সাথে আমি 100% একমত যে এখানে আমরাও কিন্তু চিন্তার দিক থেকে মাইনরিটি বাংলাদেশে। হ্যাঁ, কারণ আমরাও বিশ্বাস করি, আমিও ওনার মতো বিশ্বাস করি যে সম্পূর্ণ নাগরিক অধিকার শুধু যে হিন্দু মুসলমানের হবে এটা না, যারা এমনকি কোনো ধর্মেই বিশ্বাস করে না, তাদেরও সমান অধিকার থাকা প্রয়োজন। কারণ পৃথিবীতে 31% মানুষ সারা পৃথিবীতে হচ্ছে কোনো ধর্মেই তাদের বিশ্বাস নেই, তারাও তো দুনিয়াতে কোনো ক্ষতি করে বেড়াচ্ছে না, তারা কিন্তু বম মেরে বেড়াচ্ছে না, রাইফেল দিয়ে ধ্বংস করছে না কাউকে, তাদের প্রতিও তো আমার সমান সম্মান রয়েছে। আরেকটা ভাবে যদি দেখি আমরা, আপনি, আমি, উনি, আমরা সবাই যেই দেশটাতে বাস করি বা বাইরের দুনিয়াতে বাস করি, সেখানে তো আমরা মাইনরিটি। তা আমি যদি এই দেশে প্রতিনিয়ত মাইনরিটির রাইটস নিয়ে কথা বলি, কারণ এটা আমার জন্য কনভিনিয়েন্ট যে আমি মুসলমান, আমাকে রাইট দাও, তাহলে আমি আবার বাংলাদেশে গিয়ে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিকদের জন্য আমি একই অধিকারটা চাইবো না, তাহলে তো আমি সবচেয়ে বড় হিপোক্রেট হলাম। সুতরাং আমরা অন্তরে বিশ্বাস করি সব নাগরিকের, শুধু রাষ্ট্রীয় ভূমিপুত্র যারা হবে তার বিশ্বাস কি হবে এটা বড় ব্যাপার না, তাদেরকে 100% সমান অধিকার দেওয়া জরুরি। কিন্তু উল্টাভাবে যদি একটু দেখেন, আনফরচুনেটলি ভারতেও তো আপনার এই যে জাতীয়তাবাদ এবং ধর্মীয় উন্মাদনা বেড়েছে মোদী সরকারের আমলে। ভারতের একজন অমিত শাহ হচ্ছে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি ভারতের রাজনীতিতে। তিনি যখন বলেন যে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা হচ্ছে উইপোকা, তাদেরকে ধরে ধরে বঙ্গোপসাগরে ফেলে দিব, অথবা তাদেরকে আমরা পায়ে দড়ি বেঁধে উল্টিয়ে রাখবো, ঝাড়খণ্ডে বলেছে, এই লেভেলের একজন নেতার মুখে, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তো আমরা আশা করি না, তাই না? বক্তৃতার মাঠে অনেক নিচু লেভেলের নেতারা এসব কথা বলতে পারে, কিন্তু এই লেভেলের বাংলাদেশের কোনো ব্যক্তি কিন্তু এইভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বাংলাদেশ থেকে কেউ বলে না, তাই না? আপনি দেখুন 3 দিন আগে
আসাম হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, মানে অঙ্গরাজ্য আর কি। সেইখানে পশ্চিমবঙ্গের মধ্যে আসামের সাথে আমাদের সম্পর্কটা ঐতিহাসিক। অহমীয়রা প্রায় বাংলাতেই কথা বলে। সেইখানে তারা আইন করেছে এখানে কোনো রেস্টুরেন্ট, কোনো হোটেল, কোনো সামাজিক অনুষ্ঠানে গরুর মাংস এমনকি দেখানোও যাবে না। গরুর মাংস খাওয়াটা, উনি ডাক্তার, উনি জানেন যে এটা খুব স্বাস্থ্যসম্পন্ন কোনো জিনিস না। কিন্তু বিসাইড দ্যাট পয়েন্ট, কেউ যদি খেতে চায় তাহলে আমি কেন বাধা দিব? তারপরে ভারতীয়রা, ধরুন হিন্দু জনগোষ্ঠী যখন এই দেশে আসে আমেরিকাতে, তারা যখন ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে উইন্ডিজে ঢুকে, ওরা ঢুকে না এটা তো বলা যাবে না। সেখানে তো একই কড়াইতে গরুর মাংস, শুকরের মাংস, মুরগির মাংস রান্না করা হয়। তারা কি জিনিসটা চিন্তা করেছে? তারা এখানে তো একদিনও বলে না যে এখানে গরুর মাংস যেই দোকানে থাকে এই দোকানের ধারে কাছে আমরা যাব না। এতটা অসহনশীল হতে হবে না। আমি যেটা বললাম, তারা বড় ভাই, সত্যিকার অর্থেই তারা আয়তনে বড়, তাদের কর্তব্য অনেক বেশি। এই যে কয়েকটা জিনিস আমি আপনাকে তুলে ধরলাম, এতটা অসহনশীল হলে বাংলাদেশের মানুষ রেসিপ্রোকেট করবে। আপনার বাবরি মসজিদ ভেঙে এখানে রাম মন্দির বানাবেন বাংলাদেশ, এটার কোনো প্রতিক্রিয়া হবে না। আমরা যারা একেবারে ধর্মে অতটা লিপ্ত না আর কি, আমার কাছে মানবতাই বড় ধর্ম। আমার কাছে তো মনে হয় দিস ইজ নট রাইট। ভারতে আর কোনো জায়গায় রইল না বাবরি মসজিদ, 400 বছরের বাবরি মসজিদ ভেঙে আপনার এখানে রাম মন্দির বানাতে হবে। এই যে উস্কানিগুলো, এগুলো তো কারোর জন্যই শোভ না। আপনি ভারতের টিভি আমি ইদানিং দেখি, আগে দেখতাম না। রিপাবলিক টিভি বলে একটা টিভি আছে, এখানে ময়ূক নামে একটা লোক আছে, সে কি পরিমাণ অসভ্যতা করে, ইউ ক্যানট ইমাজিন। সে মানে কি পরিমাণ অসভ্যতা করে। সে ওই দিন বলছে যে বাংলাদেশের পদ্মা পারে নাকি মাটির নিচে মিসাইল সিটি তৈরি করা হচ্ছে পাকিস্তান থেকে সব মিসাইল এনে। এখন বাংলাদেশের কোনো মানুষ জিনিসটা বিশ্বাস করবে? তারা চিটাগাংকে ভারতের অংশ বানিয়ে ফেলছে আজকে। তারা প্রতিদিন মানে এইসব এইসব নেগেটিভ কন্টিনিউয়াস বলে যাচ্ছে মানে ওই দেশের মিডিয়াগুলোতে। তবে হ্যাঁ, ভারতেও কিন্তু সব মানুষ উগ্র না। এখানেও আমাদের যখন অভ্যুত্থান হচ্ছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে বাম যে ছাত্র সংগঠনগুলো, তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করে মিছিল করেছিল। এবং এখানে এখনো অর্ক ভাদুরী এবং সুমন কবির এরকম যারা সাংবাদিক কিংবা শিল্পী সাহিত্যিক, তারা প্রতিনিয়তই বাংলাদেশের যে বর্তমান যে অভ্যুত্থান সেটাকে সম্মান জানিয়ে, সেটার প্রতি সম্মান রেখে তারা কথা বলছে। সুতরাং দুই পক্ষ থেকেই আমাদেরকে সহনশীল হওয়া প্রয়োজন, সম্মান দেখানো প্রয়োজন, এবং অন্যের যে চয়েস তার প্রতি আমাদের পুরোপুরি বিশ্বাস এবং আস্থা রাখা প্রয়োজন। আমি একটু ডক্টর খালেকুজ্জামান ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকে, যে আপনি সম্মানিত উপদেষ্টাদের প্রতি আমি যথেষ্ট সম্মান রেখে বলছি, তাদের দক্ষতা যোগ্যতা সবকিছু মিলে, কিন্তু তারা কি দেশ চালাচ্ছেন? কারণ অনেকেই বলেন যে দেশটি আসলে মূলত চালাচ্ছেন ডক্টর আসিফ নজরুল আর বিপ্লবী যারা ছাত্র নেতারা আছে তারা। কারণ ছাত্র নেতারা বারবারই বলেছেন, এটি আমার বক্তব্য নয়, তারাই বলেছেন যে আমরা যেভাবে চাইবো সেভাবেই দেশ হবে। তো সেক্ষেত্রে আমি একটু ক্লারিফিকেশন, মানে এটি হচ্ছে সাধারণ মানুষের বিষয়। অনেকগুলো ঘটনার প্রেক্ষাপটে আসলে দেশটি চালাচ্ছেন কারা বাংলাদেশে, সেটা একটা অন্য প্রসঙ্গ এবং বেশ লম্বা আলোচনার প্রসঙ্গ। এক্স্যাক্টলি কারা দেশ চালাচ্ছে আমিও জানি না, কারণ আমি যেহেতু বাইরের দুনিয়াতে থাকি। তবে সব মন্ত্রিসভাতেই, এরা মন্ত্রিসভা না, ওরা উপদেষ্টা মন্ডলী, সব উপদেষ্টা মন্ডলীতে কিছু মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, কিছু মানুষ মুখপাত্রের কাজ করে, কিছু মানুষ ভোকাল থাকে। এটা তো সত্য যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনেই এই সরকার স্থলাভিষিক্ত হয়েছে। সুতরাং প্রথম থেকেই বলা হয়েছে যে তাদের একটা সে থাকবে এই সরকারে, এবং আপনি এটা চান কি না চান তাদের একটা সে আছে, তাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। এটা তো আপনি পছন্দ করলে করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু মানে রিয়ালিটি রিমেইন যে এখানে ছাত্র জনতার আন্দোলনের ফলেই এই সরকার স্থলাভিষিক্ত হয়েছে। আসিফ নজরুল বড় ভূমিকা পালন করেছে এই আন্দোলনে, সুতরাং তার ভূমিকা থাকতেই পারে। সৈয়দা রিজওয়ানা হাসানও বক্তৃতা দিত, এবং তিনি বেশ স্মার্ট মহিলা, যথেষ্ট স্মার্টলি হ্যান্ডেল করে সব যে ইয়েগুলো মানে প্রেস, এই জন্য তিনি আছেন। অন্যরা কে কি ভূমিকা পালন করছে আমার সঠিক জানা নেই, কিন্তু এখানে তো আরো গভীরে যদি যান তাহলে যে বিগত সরকারে রেখে যাওয়া যে 16 বছরের যে সুবিধাভোগী আমলারা, তারাও তো দেশ একরকম ভাবে চালাচ্ছে অথবা চালাতে সাহায্য করছে না, সেটাও তো বলা যায়, তাই না? অথবা আর্মি যে আছে তারা এক্স্যাক্টলি কোন পক্ষে, এটা কিন্তু এখন আমরা ক্লিয়ার না, যে ওরা কি নিজের একটা শক্তির উৎস নাকি তারা আসলে সরকারের পিছনে মোটামুটি আছে। এই যে
বিভিন্ন শক্তির উৎস বা কেন্দ্র বাংলাদেশে কিন্তু দৃশ্যমান আজকে। এমনকি মৌলবাদীদের একটা শক্তির উৎস আছে, ছাত্রদের একটা শক্তির উৎস আছে, আর্মির একটা শক্তির উৎস, আমলার একটা শক্তির উৎস। সুতরাং বাংলাদেশ একটা দল কিংবা একটা গোষ্ঠী টোটালি চালাচ্ছে না, এটাই সত্য কথা। কারণ হচ্ছে তারা আসলে কোনো রাজনৈতিক কোনো দল না, তাদের শাখা প্রশাখা মানে তৃণমূল পর্যায়ে নেই এখনো। আমরা এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকে যেহেতু আমাদের একটি বিষয় ভিত্তিক আলোচনা, সেজান মাহমুদ, আমি খালিকুজ্জামানকে যে প্রশ্নটি করেছিলাম, আপনি হয়তো শুনেছেন কিনা আমি জানি না, টেকনিক্যাল প্রবলেমটি ছিল। সেটি হচ্ছে যে বিএনপি বলি কিংবা বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছেন, এই ভারত বিদ্বেষীটাই কাজে লাগাতে চাচ্ছেন সাধারণ মানুষের ভোট ব্যাংক কিংবা বিশেষ করে আমি যদি বিএনপির কথাই বলি, কারণ ধরে নেওয়া হচ্ছে পরবর্তী নির্বাচন যদি দেওয়া হয়, কারণ যেহেতু আওয়ামী লীগ নেই, তাদের এরপরে বাংলাদেশের আরেকটি বড় দল হচ্ছে বিএনপি। এটি আমাদের মেনে নিতেই হবে, বাংলাদেশের যত বড় দলগুলোর হিসেব নিকেশ আমরা করি। সেই প্রেক্ষাপটে ভারত বিদ্বেষীটাই কি তারা কাজে লাগাচ্ছেন এই প্রেক্ষাপটে? কারণ রুহুল কবির রিজভীকেও আমরা দেখেছি শাড়ি পরিয়ে খুব বেশি গণমাধ্যমে সরব হওয়ার যে বিষয়টি, সেই প্রেক্ষাপটে ভারতের সাথে আসলে সম্পর্ক কতটুকু তারা স্বাভাবিক করবেন প্রকাশ্যে? কারণ আমরা জানি যে কূটনৈতিক সম্পর্কটি খুব খারাপ অবস্থায় কেউ চাইবে না এত বড় প্রতিবেশী দেশে, কিন্তু প্রকাশ্যে সাধারণ মানুষের কাছে তাহলে তো তাদের ভোট ব্যাংকটি আবার কমে যাবে। সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই সেজান মাহমুদ। না, এই প্রশ্নটির উত্তর অনেকখানি ডক্টর খালিকুজ্জামান বলে দিয়েছেন, নানান তথ্য উপাত্ত দিয়েও বলে দিয়েছেন। সেখানে আমার যেটা মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভারতের সাথে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ এবং একই সঙ্গে মর্যাদাপূর্ণ থাকা উচিত, এবং ভারতকেও সেদিকে নজর রাখতে হবে। সত্যিকার অর্থে যদি খুব উঁচু পর্যায়ের কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা এই ধরনের রেটরিক শুনতে পাই, সেটা আমরা জানি যে সেটাও হয়তো তাদের ভোট ব্যাংকের জন্যই। আমি এই জায়গায় হয়তো আমি রাজনীতি করা মানুষ না, রাজনীতির সচেতন মানুষ, কিন্তু আমি যে জিনিসটা রাজনীতিতে সবচেয়ে অপছন্দ করি সেটাই বোধহয় রাজনৈতিক বড় কালচার। সেটা আমি যেটা অপছন্দ করি সেটা হলো যে এই যে মানুষকে তুষ্ট রাখার জন্য যে আমরা নানান রকমের মানে অসততার সাথে ভোকাবুলারি তৈরি করি অথবা রেটরিক তৈরি করি বা নেরেটিভ তৈরি করি। আমরা কি সত্যিকার অর্থে ভালো রাজনীতিবিদ দেখতে পাবো না? পৃথিবীতে কি এটা থাকবে না? এটা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই আজকে রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করে দেখবেন যে সবাই আবার সেই এক্সট্রিমিজমের দিকে চলে যাচ্ছে। চিন্তা চেতনায় নানান রকমের এক্সট্রিমিজম, কেউ হয়তো জাতীয়তাবাদী এক্সট্রিমিজম, কেউ হয়তো ধর্মীয় এক্সট্রিমিজম, এটার দিকে চলে যাচ্ছে। এটা মানব সভ্যতার জন্য এটা ভালো দিক না। আমি এইভাবে দেখি, আমার কাছে আমি সমগ্র মানব গোষ্ঠীকে মানবিকতার দিক থেকে দেখে বলি যে আজকে যদি সেটা আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক, যদি তারা মনে করে যে শুধুমাত্র ভারত বিরোধিতা দেখিয়ে অথবা ভারত প্রীতি দেখিয়ে আমাদের রাজনীতিতে টিকে থাকতে হবে, তাহলে আমি বলবো যে আমাদের রাজনীতিতে একটা বড় শূন্যতা রয়ে গেছে। এই শূন্যতাটা কাটানোর জন্য আমাদের দরকার বুদ্ধিমত্তা সম্পন্ন রাজনীতিবিদ। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কৃতিত্বের কথা জানি, যারা আছেন তাদের বিশ্বজনীনতা, চিন্তা ভাবনা, তারা ইন্টেলেকচুয়াল, তারা বিশ্বজনীনতা জানেন, সব জানি, কিন্তু তারা আবার সবাই যে রাজনীতি করে আসা মানুষ তা কিন্তু না। এই দুটোর মধ্যে বোধহয় সমন্বয় হওয়া দরকার। যিনি রাজনীতি করবেন এবং একই সঙ্গে বিশ্বজনীনতা, বিশ্ব মানবতা এগুলো নিয়ে ভাববেন। আমার মনে হয় পৃথিবীর মানুষকে ম্যানিপুলেট করা যায় নানান ভাবে, এটার নানান উপায় আছে। আমরা মানসিক মনস্তত্ত্ব এগুলো সবই কিছুটা হলেও জানি, বুঝি। এখন কোন মানুষটা কোন দিকটা ব্যবহার করবে, আমি যেটা সবসময় বলি যে একটা ছুরি, সেটা দিয়ে একটা জীবন বাঁচানো যায়, একটা ছুরি সেটা দিয়ে একটা মানুষকে খুন করা যায়। কোন দিকে নেব? আমরা কি রাজনীতিবিদদের কাছে এটা আশা করতে পারি না যে এই শতাব্দীতে এসে আমরা আর শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কথা বলবো না, আমরা বোল্ডলি বলবো যে হ্যাঁ, আমাদের দেশ সত্যিকার অর্থে স্বাধীন হয়েছিল একটা গণতান্ত্রিক একই সঙ্গে ধর্মনিরপেক্ষ চেতনার মধ্য দিয়ে। তাহলে আমরা বাংলাদেশের মানুষ যে হাজার বছরের সম্প্রীতির ইতিহাস ছিল আমাদের, সেটা আমাদের ঠিক থাক। এই ঠিক থাকার জন্য আমরা ইন্ডিয়াকে বা ভারতকে খুশি করা অথবা অন্য কোনো রাষ্ট্রের খুশি করা সেটা না, আমরা আমাদের জনগণের কল্যাণের জন্য এটা বলবো এবং করব, এইটা হওয়া দরকার।
ভোট ব্যাংকের ব্যাপারে আর একটা জিনিস বলি যে বিএনপি দ্বিতীয় বৃহত্তম বা প্রথম, আবার তারা যখন ক্ষমতায় যাবে তারা প্রথম বৃহত্তম দল হয়ে যাবে, এরকমই হয় বাংলাদেশে, তাই আমরা দেখতে পাচ্ছি। বিএনপি এমন একটি দল যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা মনে করি তাদেরকে, তারা তো মুক্তিযুদ্ধের বিপক্ষে কখনো কিছু করেনি, বরং দলের প্রতিষ্ঠাতা নিজেই একজন সেক্টর কমান্ডার, তাই না? তাহলে আমাদের এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সময়ের ইতিহাসকে কোনোভাবে আর যেন আমরা ক্ষতিগ্রস্ত হতে না দেই, আবার একই সঙ্গে ভারতের অবদান এই মুক্তিযুদ্ধে সেটা স্বীকার করে তাদের সাথেও যেন আমরা অতিরিক্ত বৈরিতা তৈরি না করি, এই দুটো জিনিসকে সামনে রেখে কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই ক্ষমতা হয়তো আমাদের দেশের মানুষের হাতেই আছে, শুধু আমাদের দেখার পারা যে তারা কতটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারে। আর বাইরে দুই একটা রেটরিক আমি অত গুরুত্ব দিই না, একটা সাংবাদিক একটা পত্রিকায় কি বললো, এই যে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা সারা পৃথিবীর সমস্যা। আমার মনে হয় এটা নিয়ে বড় রকমের আলোচনা এবং চিন্তা দরকার, যেটা থেকে কিভাবে আসলে বাঁচা যায়। সেটা হয়তো আর একটা আলোচনার টপিক হতে পারে।